নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধে 7টায় ব্রেকলেস আমার বাংলায় দেখাবো প্রথমেই মালদার গাজলে পর পর সোনার দোকানে ডাকাতির পর এবার সমবায় ব্যাংকে দিনে দুপুর 2:30টার সময় রোমহর্ষক ডাকাতি। 8 থেকে 10 জনের দল এসেছিল দুষ্কৃতীদের এবং তাদের প্রত্যেকের হাতে অস্ত্র, আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্র থেকে বাধা পাওয়ায় গুলি চলে, গুলি চালানো হয়। গুলিতে এক ক্যাশিয়ার, ওই ব্যাংকের ক্যাশিয়ার আহত। এবং আজকে দেখুন সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে কিভাবে এসেছিল দুষ্কৃতীরা এবং সেই সময় অপারেশন চালায়। 2:30 ভর দুপুরে সমবায় ব্যাংকে, কৃষ্ণপুর সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংকে ভয়াবহ ডাকাতি হয়। কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ডাকাতি। আর ব্যাংক কর্মীদের মোবাইল কেড়ে নেয় দুষ্কৃতীরা। হাই স্পিড গাড়িতে এসে ফিল্মি কায়দায় একেবারে এই ডাকাতির ঘটনা ঘটলো গাজলে সমবায় ব্যাংকে। বারবার মালদায় এই রকম ভাবেই ডাকাতির ঘটনা ঘটছে। যদিও পুলিশ তৎপর হয়েছিল, পরে দেখাবো কতটা তৎপর পুলিশ ছিল। তবে প্রত্যক্ষদর্শী বা ব্যাংক কর্মীদের বাইট দেখুন। সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। কজন এসেছিল? আমি তো গুনে দেবো 8-10 জন, 7-8 জন, 10 জন হবে মনে হয়। তো গুলি চালিয়েছে? কজনের হাতে বন্দুক ছিল? সবার হাতেই? সবার হাতেই। ও 2:20 কি 25 এরকম টাইমে কম্পিউটারে কাজ করছি, আমরা দুজন স্টাফ ছিলাম। সেই মুহূর্তে অল্প বয়সেরই ছেলেগুলো, মুখ টুক সব বাঁধা, চোখে কালো চশমা পরা, সব ঢুকলো। হাতে রিভলভার ছিল। আগে মোবাইলগুলো নিয়ে তারপর রিভলভার ধরছে, হাতে বুকে রিভলভার ধরেছে আর বলছে ক্যাশ নিকলো, ক্যাশ নিকালো করতে করতে আমাদের আরেকজন স্টাফ ছিল, ওই দাদা তো ক্যাশ দেখিয়ে দিল, ক্যাশ ওখান থেকে নিয়ে বলছে আরো ক্যাশ, যেটা সেফ গার্ড, যেখানে টাকা রাখা হয় সিন্ধুক, ওটা যখনই খুলতে যাচ্ছে তখন তো অ্যালার্ম বেজেছে। বাজার সঙ্গে সঙ্গে ছেলেটা বন্ধ করতে যাচ্ছিল, ওই মুহূর্তে ছেলেটাকে গুলি করে 8-10 জনেরই মুখ ঢাকা ছিল। সেই মুখ ঢাকা অবস্থাতেই সিসি ক্যামেরায় ধরা পড়লো দুষ্কৃতীরা কিন্তু পালাচ্ছিল। সেই সময় পাকড়াও 3 ডাকাত। মালদায় পুলিশ ডাকাত গুলির লড়াইও হয়। একদিকে অন্যদিকে 4 জন ছিল, আরেকদিকে 4 জন দুষ্কৃতী ছিল, পুলিশ সূত্রে খবর। এবং সেখানেই পুলিশের কাছে বাধা পেয়ে গাড়ি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে মেঠো পথ ধরে। আর সেই সময় গুলি চালায় দুষ্কৃতীরা, পুলিশও গুলি চালায়। পাল্টা গুলিতে এক দুষ্কৃতী গাজলে ডাকাতির পর দক্ষিণ দিনাজপুরে পালানোর চেষ্টা করে। পুলিশ ঘিরে ফেলায়, গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে পালানোর চেষ্টা। তখনই পুলিশ ডাকাত গুলির লড়াই। কি বলছে দুষ্কৃতীরা দেখুন। তোমরা কজন ছিলে? 8 জন ছিলে। হঠাৎ করে এই ব্যাংকে ডাকাতির পরিকল্পনা কেন? এই ব্যাংকে তোমার আত্মীয় চাকরি করে? যে তোমাদের অস্ত্র কোথা থেকে পেলে? অস্ত্র আমরা নিয়ে আসছিলাম, ওরা নিয়ে আসছিল। তোমরা গুলি চালিয়েছিলে? আচ্ছা, তোমার কোথায় গুলি লেগেছে? কোমরে। তোমরা কবে থেকে এখানে ডাকাতি যে করবে, কবে থেকে পরিকল্পনা করলে? হঠাৎ করে। ব্যাংক বলছে 6 লাখ টাকা কোথায় লুট হয়েছে। টাকার কাছে আমরা ছিলাম না, কেউ। আমি গেটে ছিলাম। কখন থেকে ডাকাতির পরিকল্পনা করলে? আমি করিনি স্যার, আমাদের এলাকায় লেগেছিল না, ওই যে সমীর মন্ডল আছে, পরিকল্পনা করেছিল। আমাদের ইচ্ছা ছিল না, বারবার ডাকে সালা আমাদেরকে ফাঁসিয়ে দিল। আমরা তো বাইরে থাকি স্যার। অস্ত্র কোথা থেকে পেলে? অস্ত্র ওদের কাছে ছিল, আমাদের কাছে নেই। এখানে স্যার ধরে দিল, আমার তো সিলিন্ডার করে দিলাম, তবু স্যার আমাদেরকে গুলি করে দিল। কোথায় গুলি লেগেছে তোমার? দুটো পায়ে। মানে খবর পাওয়ার পর বিভিন্ন দিক থেকে আমাদের সোর্স ছিল, বিভিন্ন দিক থেকে আমরা তাড়া করছিলাম গাড়িটাকে। তারপরে যখন আমরা বুঝতে পারলো যে আমাদেরকে জেনে ফেলেছে বা পুলিশ ধাওয়া করছে, তখন ওরা একটা প্রাইমারি স্কুলের সামনে গাড়িটাকে রেখে তারপরে নেমে পালিয়ে যাচ্ছিল। টোটাল এদের বক্তব্য অনুসারে এরা বলছিল প্রায় 8 জন। আমরা 4 জনকে ধাওয়া করছি, মানে 4 জন এক সাইড গেছে, 4 জন অপোজিট সাইডে চলে গেছে। 4 জনকে ধাওয়া করলে 2 জনকে আপাতত ধরে, এরা ইনজিওর্ড ছিল, কিছুটা গুলি চালাচ্ছিল। এদের কাছ থেকে গুলিও পাওয়া গেছে, পিস্তলও পাওয়া গেছে। এই গাড়ি করে হাই স্পিড গাড়ি করে এরা ডাকাতি করতে আসে কৃষ্ণপুর সমবায় উন্নয়নের সমিতির ব্যাংকে। সেখানেই সেই গাড়ি করেই এদেরকে নিয়ে আসা হলো, এই দুষ্কৃতীদের নিয়ে এলো পুলিশ। এই গাড়িটাই হচ্ছে সেই হাই স্পিড গাড়ি যে গাড়ি করে এসে 8 থেকে 10 জন দুষ্কৃতী। সিসি ক্যামেরায় দেখা গেছে যে এই গাড়িতে করেই নেমে তারা সমবায় ব্যাংকে ঢুকেছিল এবং লুটপাট চালায় আগ্নেয়াস্ত্র সহ। সিসি ক্যামেরায় যে ছবি বললাম কিছুক্ষণ আগেই,
সিসি ক্যামেরায় যে ছবি আমরা দেখিয়েছি, সেই সিসি ক্যামেরায় যে গাড়ি, সেই গাড়িটাই এই গাড়িটা, এবং এই গাড়িতে করেই এই গাড়িটা প্রাইমারি স্কুলের সামনে রেখে পালানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা, কিন্তু 3 জন পাকড়াও হয়, 1 জন আহত, এবং এই গাড়িতে করেই এই দুষ্কৃতীদের নিয়ে আসা হয়। গাজলে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনার পর পুলিশ ডাকাত দলকে ধাওয়া করে, আর তখনই পুলিশ ডাকাত দল গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং তাতে 2 জন ডাকাতকে গ্রেপ্তার করে ফেলা সম্ভব হয়েছে। একজন তাদের মধ্যে কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, যার চিকিৎসা করতে এই মুহূর্তে আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সে কিন্তু ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে এবং ডাকাত দলের সঙ্গে এই দুষ্কৃতী জড়িত ছিল এবং তার দাবি হঠাৎ করেই নাকি ডাকাতির পরিকল্পনা হয়, কিন্তু তিনি জানাচ্ছেন যে 8 জন এই ডাকাত দলে ছিল এবং তারা যখন পালাচ্ছিল তখন পুলিশ চারধার দিয়ে ঘিরে ফেলে এবং সেই সময় সে ধরা পড়ে যায়। তার কাছ থেকেই বাকি ডাকাত দলের সদস্যদের ছবি দেখিয়ে তাদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ক্যামেরায় লিপেশ আল্লাহর সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। এবার অবশ্যই আপনাদের জন্য বাজারের খবর দেখাতে হবে। আলুর আকাশ ছোঁয়া দাম, আলুর আকাশ ছোঁয়া দামে একেবারে নিম্নবিত্ত গরিব গুরব মানুষ সামান্য সেদ্ধ ভাত খাওয়া, আলু সেদ্ধ ভাত খাওয়াও বোধহয় ছেড়ে দিয়েছেন এই 3 দিনে। আলুর দাম ফড়েদের কর্মবিরতির জন্য হিমঘরে বস্তা বস্তা আলু, আর ছাড়িয়ে গেল 50 টাকা কেজি আলু। দেখুন, যে আলুটা আমরাই ফসল ফলিয়েছি, চাষ করেছি, 16 থেকে 17 টাকা কেজি হিসেবে আমরা বিক্রি করি। সেই আলুটা কিনতে গিয়ে আমরা কাঁদবো না হাসবো আমরা চিন্তা করে আলা হয়ে যাচ্ছে। কোল্ড স্টোরেজ থেকে আলু বের করা হয়নি, কারণ সোমবার থেকে ফোরেরা টানা কর্মবিরতি চালিয়েছেন। ফলে বাজারে কমছে আলুর যোগান, দিন দিনই চাহিদা বেড়েছে, দামও চড়েছে। অনেক জেলাতেই আলুর দাম 50 টাকা কেজি। পরিস্থিতি এমনই যে যারা আলু ফলিয়েছেন তারাই আলু কিনতে 10 বার ভাবছেন। এখন দাম উঠে গেছে, আর আমাদের যখন আলু উঠে 14 টাকা 15 টাকা কেজি আলু, এখন আমাদের মানে খুব মন মেজাজ খারাপ। আমরা কম দামে আলু দিয়ে ফেলেছি, তখন এখন 1 শ্রেণী মানুষ হাতে এমন আলু পড়ে গেছে আর প্রচুর টাকা দাম উঠে গেছে। হুগলি চুচুড়া, এখানকার চক বাজার মল্লিক কাশিম বাজারে 1 কেজি চন্দ্রমুখী আলুর দাম 50 টাকা। আমি তো শুনেছিলাম যে আলুর দাম কমবে, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি জিনিসটা শুনে। আলুর এত দাম, লোকে কিনতে পারছে না, আমরাও কিনতে পারছি না কমে। আলু নেই কোনো মার্কেটে, আলুটা কমলে তাহলে বাজার, নালে বাজার এখন তোলা মুশকিল। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার বাজারেও আলুর আকাল, তাই দামও চড়া। 1 কেজি জ্যোতি 50 টাকা। অনেক কম, অনেকের কাছে আলু নেই, একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। আমরা তো আলু খেতে পাচ্ছি না। আলু গত শনিবার থেকে আমাদের গোডাউন প্রায় ফাঁকা, সেটা আজকে এসে চরম আকারে দাঁড়িয়েছে। আজকে যত কাস্টমাররা সকাল থেকে এসছে আজকে এবং গত 3 দিন ধরে, সমস্ত মানে খদ্দেরকে আমাদেরকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে, যেহেতু আলু নেই। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজার, এ বাজারে 3 দিন ধরে আলুর গাড়ি ঢোকেনি, তাই ভরসা স্টকে থাকা আলু, যার দাম চড়া। আলু 40 টাকা, 45 টাকা, 30 টাকা, এত দাম কেন? আলু গাড়ি আসছে না, স্ট্রাইক চলছে। দাম বেড়ে গেছে না, স্ট্রাইক আছে। আলু কি রয়েছে, অ্যাভেলেবল রয়েছে মার্কেটে? না, অ্যাভেলেবল নয়। নিউজ 18 বাংলা। আর এর মধ্যেই এই 3 দিন ধরে কড়া নজর রেখেছিল সরকার নবান্ন, যাতে কোনোভাবে এই ফড়েদের জন্য আলুর দাম এইভাবে উঠতে না পারে। আর তাই আজকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হরিপালে বৈঠক ছিল, সেখানে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। তার উপস্থিতিতে বৈঠক থেকেই কর্মবিরতি উঠে গেল, অর্থাৎ ধর্মঘট উঠে গেল। ধর্মঘট উঠে যাওয়ার ফলে পরিস্থিতি আর কয়েকদিনের মধ্যেই দ্রুত স্বাভাবিক হবে। রাজ্যের আলুর বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং
একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন, আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে। আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। আর প্রতিবেশী দেশ বাংলাদেশে হিংসা, রণক্ষেত্র, ভয়ঙ্কর অবস্থার জেরে এতদিন পেট্রাপোল, চ্যাংরাবান্ধা এই সমস্ত জায়গা ব্যবসা পাতি সব বন্ধ ছিল, লরি চলাচল বন্ধ। পেট্রাপোল সীমান্ত স্বাভাবিক হলো আজকে। পেট্রাপোল সীমান্ত, পেট্রাপোল বেনাপোল সীমান্ত ছন্দে ফিরল। পেট্রাপোল বেনাপোল সীমান্তে কয়েকশো লরি আটকে ছিল বিভিন্ন জিনিসপত্র নিয়ে। তারপরে আমদানি রপ্তানি শুরু হলো 4 দিন বাদে। অবশেষে বেনাপোল এবং পেট্রাপোলের যে আমদানি রপ্তানি দীর্ঘ কয়েকদিনের যে অস্থিরতা ছিল, বেনাপোল সারা বাংলাদেশে যে সমস্যার কারণে সেই অচল অবস্থাটা কেটেছে। ব্যবসা আবার আগের মতোই ছন্দে ফিরছে। বাংলাদেশ পোর্টের অব্যবস্থা যতক্ষণ না স্বাভাবিক পর্যায়ে আসবে ততক্ষণ ধীরে ধীরে চলবে। আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরতে 5-7 दिन এখনো লাগবে। 4 दिन बंद हुआ था, 4 दिन के बाद चालू हुआ है। अभी अच्छा लग रहा है, बहुत बढ़िया व्यवस्था है यहाँ पे, कोई दिक्कत नहीं है। चालू हो गया तो चाहिए। ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পরে সেই প্রভাব এসে পড়েছিল পেট্রাপোল বন্দরে। গত শনিবার থেকে পেট্রাপোল বন্দরে বন্ধ ছিল আমদানি এবং রপ্তানি, এবং তারপরে 4 দিন পরে আজ সকাল থেকে, অর্থাৎ শনিবার থেকে আজ বুধবার, এই বুধবার সকালে এসে পেট্রাপোল বন্দর দিয়ে শুরু হলো আমদানি এবং রপ্তানি। আমি দেখানোর চেষ্টা করব যে ঠিক এই 0 পয়েন্ট দিয়েই পেট্রাপোলের যে সমস্ত পণ্যবাহী গাড়ি বাংলাদেশে যায়, সেই পণ্যবাহী গাড়ি যে পথ দিয়ে বাংলাদেশে যায় আজ যাওয়া শুরু হয়েছে সকাল থেকে, এবং এ পথ দিয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসছে বাংলাদেশের যে সমস্ত পণ্য ভারতে আসে সেই গাড়িগুলি। আর সকাল থেকেই স্বাভাবিক হয়েছে পেট্রাপোল বন্দর, ফলে খুশি ব্যবসায়ী থেকে যাত্রী সকলেই। উত্তর 24 পরগনা পেট্রাপোল থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। আরো একটা সীমান্ত এলাকা অস্থির ছিল, বন্ধ ছিল, চ্যাংরাবান্ধা। 4 দিন পর শুরু হলো সেখানেও আমদানি রপ্তানি, ছন্দে ফিরল চ্যাংরাবান্ধা সীমান্ত। বাংলাদেশ বৈদেশিক, ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধে কয়েকদিনে ব্যবসায় ক্ষতি 10 কোটি টাকারও বেশি। আমদানি রপ্তানি শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ব্যবসায়ীরা। শনিবার থেকেই মেন বর্ডারটা বন্ধ ছিল, আজকে 11:10 থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটাই চালু হলো। এতে আমরা খুব খুশি হয়েছি, এবং বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন তারা জানিয়েছেন যে এখন আপাতত সকাল 11টার থেকে 3টে অবধি এক্সপোর্ট ইম্পোর্ট চালু থাকবে। আজকে সকাল থেকেই হইহট্টগোলে উত্তপ্ত ছিল বিধানসভা, কিন্তু তারপরেই বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তাকে শারীরিক নিগ্রহ করেছেন, শারীরিক নিগ্রহের চেষ্টা করেছেন, এরকমটাই অভিযোগ করলেন। যদিও পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি আবার পুলিশেও অভিযোগ দায়ের করেছেন। শুভেন্দু এবং তপন উভয়েই স্পিকারকে নালিশ জানিয়েছেন। দেখুন। আরে বলুন না, কি কথা বললাম তো, বলুন, বলা যাবে না, বলুন। শুনুন, আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, ওদের তো মেয়ে পাস করতে, মেয়ে ডবল পাস করতে, চিটিং কাজ কোথাকার। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। উনি বলছেন শুধু রেকর্ড করো, রেকর্ড করো, গরম লাগাচ্ছেন। আর গরম লাগাবেন না, আপনি বলে আসছেন, আমি বলতে পারবো না আপনাকে, তাকে জিজ্ঞেস করতে পারবো না। অসাধ্য উপায়ে আমার 2টি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়। আমার মেয়ের 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, দুটোর একটাও ঠিক নয়। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে গিয়ে তাঁর বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে বুধবার বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। তখন দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। এরপরেই সরব হন শুভেন্দু অধিকারী। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি
আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। আমি জানাবো, আবার আমি জানি। আর আমি যখন বলেছিলাম বহু লোক ছিল, একটা লোক ছিল। পরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক। তার দাবি, ভোটের প্রচারে ভাষণ নিয়ে দিন জিজ্ঞাসা করতেই তাকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। ওই ফ্ল্যাটের চাবি দাও, এই বলা মাত্র তো একবারে তোর ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করবে বাবা? এটাই বোঝায়। আমি তাকে বলিনি, আমি তাকে চিটিং বাজ বলি, সেটা বলিনি। আমি একটা অভিযোগ করে রেখে দিলাম, মিথ্যাবাদী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুজনের কাছ থেকে তিনি নালিশ পেয়েছেন। তদন্তের পরে রিপোর্ট প্রকাশ করা হবে। এর আগে 2022-এর 13ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেব না। এবার বিধানসভায় শারীরিক নিগ্রহের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী, যা উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। আর বাজেট নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছেই। বন্যা মোকাবিলায় এবারের বাজেটে বিহারকে দেওয়া হয়েছে 11,500 কোটি টাকা। পাশের রাজ্য বাংলায়, সেখানে বন্যা কবলিত এলাকা বা বন্যার মোকাবিলায় কোনো কিচ্ছু দেওয়া হয়নি। এ নিয়েই বিভিন্ন জনের বিভিন্ন ক্ষোভ। দেখুন, এবার শরিক নির্ভর মোদী সরকার। বাজেটে সেই শরিকদের জন্য ঢালাও ঘোষণা, যেমন বিহারে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য বরাদ্দ করা হয়েছে 11,500 কোটি টাকা। বাংলারও বহু এলাকা বছর বছর প্লাবিত হয়, কিন্তু বাংলায় বন্যা নিয়ন্ত্রণে কিছুই বরাদ্দ করেনি মোদী সরকার। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, শহরে রাস্তায় নামে নৌকা। এই প্লাবনের হাত থেকে বাঁচতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্র রাজ্য টানাপোড়েনে দশকের পর দশক ধরে ঝুলে থাকে। এবার ভোটের আগে সেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। ভোটের পর সেই মতো কাজও শুরু হয়েছে। ঘাটালের অনেক অবশ্য ভেবেছিলেন রাজ্য সরকার তো করছেই, এবার বাজেটে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মোদী সরকারও কিছু ঘোষণা করবে, কিন্তু তার হলো কই। আমরা ভেবেছিলাম হয়তোবা এবারের কেন্দ্রীয় বাজেটে যে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হয়তো কিছু অর্থ অনুমোদন আমরা দেখতে পাবো। খুবই আমাদেরকে হতাশ লাগছে যে আজকে কেন্দ্রীয় বাজেটে কিন্তু কোনো রকমের অর্থ মঞ্জুর হলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এককভাবে মাস্টার প্ল্যানের জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছেন। আমরা মুখ্যমন্ত্রীর উপরে আমাদের আস্থা আছে। এই জায়গাটায় আমাদের যিনি ঘাটাল লোকসভা সাংসদ রয়েছেন, উনি আলাদা করে কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারতেন, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানটাই ভালোভাবে ভাবনা চিন্তা করতো। তো সেই জায়গায় এই দূরত্বটা রয়েছে। শুধুমাত্র এই ঘাটাল মাস্টার প্ল্যান এই স্কিমকে বঞ্চিত করেননি, ঘাটালবাসীকে কিন্তু সারা বাংলাকে বঞ্চিত করেছে। ঘাটাল মাস্টার প্ল্যান তার ভবিষ্যৎ কেন্দ্রের কাছে এমনই হবে, এটা আমাদের জানা ছিল। তো বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা বিশ্বাসের প্রতি আমাদের ঘাটালের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করে। প্রায় প্রতি বছর ডিভিসি ছাড়া জলে হাওড়া জেলার আমতা উদয়নারায়ণপুরে বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়, ক্ষয়ক্ষতি হয় বহু। এসব এলাকার বাসিন্দারাও হতাশ, কারণ বন্যা প্রতিরোধে বাংলার জন্য কোনো ঘোষণা নেই কেন্দ্রীয় বাজেটে। আমতা উদয়নারায়ণপুর তো একদম পুরো কাগজে দিল্লি পর্যন্ত রিপোর্ট যাচ্ছে যে হাওড়া ডিস্ট্রিক্টে উদয়নারায়ণপুর আমতা আমাদের বন্যা নিয়ন্ত্রণে কোনো বরাদ্দই করা না না, এটা তো আমাদের বঞ্চিত করলো, বাংলাকে বঞ্চিত করেছে। বরাদ্দ থাকলে তো আরো বেশি কাজ হতে পারে, আরও কাজ হতো, চাষিরা উপকৃত হতো। আমাদের বঞ্চনা করা হচ্ছে পশ্চিমবাংলাকে, আর বঞ্চনার শিকারটা আমরা ভোগ করছি। আমরা কৃষক হয়ে প্রচুর, কৃষক শুধু কেন, কৃষকের তো ক্ষয়ক্ষতির পরিমাণ সে বলা যাবে না, অঙ্কে বলা যাবে না। কেন্দ্রীয় বাজেটে হতাশ জলপাইগুড়ি তিস্তা পাড়ের বাসিন্দারাও, কারণ প্রতি বছর বর্ষায় ভয়াবহ রূপ নেয় তিস্তা, তখন তিস্তার প্লাবনে চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা তো ভাবছিলাম এটা মনে হয় হইব, কেন্দ্র থেকে করবে, কিন্তু ওইটা তো করলো না। আমরা হতাশই আছি। আমরা এখন পুরাটাই হতাশের মুখে পড়ে আছি যে আমরা একটা আশায় ছিলাম যে কেন্দ্রীয় সরকার তিস্তা বাজেটে করে হয়তো মাস্টার প্ল্যান করে দিবে, 2 সাইড নদীটাকে খনন করে দিবে, তাতে আমরা তিস্তার পারে যে বাসিন্দাগুলো আছি এই লোকগুলো বেঁচে থাকতে পারতাম। নিউজ 18 বাংলা।
আরেকবার সমস্যা হচ্ছে নদী ভাঙন। সেই নদী ভাঙনেও বাংলার জন্য কোনো বরাদ্দ নেই। এদিকে বিহার, অন্ধ্রপ্রদেশের জন্য বিরাট বিরাট সব বরাদ্দ। এ নিয়েও বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা। কেন্দ্রীয় বাজেটে বিহারকে ঢালাও বরাদ্দ। বন্যা নিয়ন্ত্রণ ও সেচের কাজে বরাদ্দ করা হয়েছে 11,500 কোটি টাকা। Will provide financial support for projects with estimated cost of 11,500 crore rupees, such as the Kosi-Michi intra-state link, survey and investigation of Kosi-related flood mitigation and irrigation projects will be undertaken. বিহারেরই পাশে বাংলা। বাংলার একাধিক জেলায় প্রতি বছর নদী ভাঙনের সমস্যা চরমে ওঠে। অনেককেই ভিটে মাটি ছাড়তে হয়। এরপরেও বাংলার হাত খালি। পাশের রাজ্য বিহার বিপুল বরাদ্দ পেল, কিন্তু বন্যা ও ভাঙন মোকাবিলায় বাংলার জন্য কিছুই বরাদ্দ করেনি মোদী সরকার। এতেই ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দারা। তো শুধু বিহারটা করলো, কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ এই গঙ্গা ভাঙনে আজ PWD-তে অনেকে বসবাস করছে। আজ আমাদের গঙ্গা ভাঙনে মানুষ আজ দুর্দশার মধ্যে আছে। এটা নিয়ে একবারও কেন্দ্র সরকার ভাবলো না। মূলত গঙ্গা ও ফুলহার নদীর ভাঙনে বিপাকে পড়েন মালদার মানিকচক, বৈষ্ণবনগর, রতুয়া, বামনগোলা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাদের প্রশ্ন, বিহার যদি বন্যা ও ভাঙন মোকাবিলায় বরাদ্দ পেতে পারে, তাহলে বাংলা কি দোষ করলো? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সাথে ওনাদের কি সম্পর্ক রয়েছে সেটাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না। কেন্দ্র সরকারকে আমরা বলতে চাইছি খুব শীঘ্রই এটাতে হস্তক্ষেপ করে। কোনো কিছু বরাদ্দ হয়নি, আপনারা তো শুনেছেন বাজেটে। আমরা চাই দ্রুত ব্যবস্থা না হোক। একমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আজকে আমাদের এই ভাঙন রোধ করবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাহায্য আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের জলশক্তি বিভাগের মাননীয় মন্ত্রী তিনি বারবার বলেছেন রাজ্য সরকার থেকে আপনি চিঠি নিয়ে আসুন বা তাদের একটা ডিপিআর তৈরি করতে বলুন, কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নাই। রাজনৈতিক একটা বক্তব্য যে ডিপিআর পাঠানো হয়নি, তার জন্য টাকা দিচ্ছে না, সমস্ত প্রসেস করে দিয়ে আমরা গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি সেভারেল টাইম উনি প্রাইম মিনিস্টারকে চিঠি লিখেছেন এবং টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছেন, কিন্তু একটা টাকাও মালদার জন্য বরাদ্দ হয়নি। ইভেন সারা পশ্চিম বাংলার জন্য বরাদ্দ হয়নি। মালদার মতোই মুর্শিদাবাদেরও বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের ভাঙনের ভয়ে দিন কাটে। লালগোলা, রঘুনাথগঞ্জ 2, সুতি 1 এবং শমশেরগঞ্জ ব্লকের বহু এলাকা ভাঙনে ভেসে যায়। নদীতে তলিয়ে যায় ঘর সংসার। এই ভাঙন রুখতে এবার বাজেটে কোনো ঘোষণা করেনি মোদী সরকার। এতে হতাশ এইসব এলাকার ভাঙন বিধ্বস্তরা। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে শামশেরগঞ্জবাসী হিসেবে জানাচ্ছি, এই যে বাজেট, অন্ততপক্ষে বাজেটে এই গঙ্গা ভাঙনটাকে তুলে ধরা উচিত ছিল কেন্দ্রের, এটা আমি মনে করছি। আবার তো সামনে বর্ষা উপরেই আছে, পুরো এখন আতঙ্কিত আমরা আবার আছি। কেন্দ্র সরকারকে আমাদের দাবি যে আমাদের পশ্চিমবঙ্গে একবার দেখা উচিত। অন্যান্য রাজ্যে যেহেতু কাজ হচ্ছে, আমাদের রাজ্যে কিছুর জন্য হবে না। সুন্দরবনেরও বিস্তীর্ণ এলাকা অনেক সময় জলে ডুবে যায়। ঘূর্ণিঝড় কিংবা ভরা কোটালে বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়ে গ্রামে। এই যেমন পূর্ণিমার ভরা কোটালে ঘর ছাড়তে বাধ্য হয়েছে পাথর প্রতিমার গোবর্ধনপুর গ্রামের 100 পরিবার। খুব আতঙ্কে আছি, আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। নদী বাঁধ ভেঙে আজকের 1 সপ্তাহ পরপর জলটা আসছে। আমরা গৃহবন্দী, জোরের সময় দেখা যাচ্ছে না, প্রচুর ঢেউ। প্রাণে বাঁচার জন্যই ঘর ছেড়ে চলে যাচ্ছি। মাসের পর মাস এভাবেই ঘর ছাড়া থাকতে হয়। অনেকে আশা করেছিলেন এবারের বাজেটে বিহারের জন্য যখন ঘোষণা হয়েছে তখন বাংলার জন্যও বন্যা ও ভাঙন প্রতিরোধে ঘোষণা হবে। সেটা না হওয়ায় অনেকেই হতাশ। এখানকার রাজনীতি ভাবে খেলা হচ্ছে। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ মানুষকে বৈমাত্র ভাই হিসেবে দেখছে, নইলে বাজেটটা করতো না। তা আমরা কি ভারতবর্ষের কোনো বাসিন্দা না? তাহলে আমাদের জন্য কোনো ব্যবস্থা হলো না কেন? আর এইভাবে কি আমরা বাঁচতে পারি? নিউজ 18 বাংলা। আমরা তো ভালোভাবে বাঁচতে চাই।
এবারে দেখাবো স্বজন পোষণের অভিযোগ কিরকম দেখুন। তৃণমূল নেতাদের বাড়িতে সরকারি টিউবওয়েল, পঞ্চায়েতের ধেলাদবামু গ্রামে এই রকমই ঘটনা। পুরুলিয়ার ধেলাদবামু পঞ্চায়েতে 16টা টিউবওয়েল অভিযোগ যে তৃণমূলের জায়গায়, তৃণমূল নেতাদের জায়গায় বসানো হয়েছে, এই নিয়ে অভিযোগ করা হয়েছে এবং বিডিও আশ্বাস দিয়েছেন যে বিষয়টা খতিয়ে দেখবেন। আমাদের অভিযোগ যে সরকার নলকূপ দিয়েছে, নলকূপ দিয়েছে তো ওই রাজনীতির জায়গার মধ্যে করে নিয়েছে, ওটা জনসাধারণ ব্যবহার করতে পারছে না। অনেক সরকারি জায়গা আছে, সরকারি জায়গায় নলকূপটা দিলে জনসাধারণ ব্যবহার করতে পারছে। এটা সরকারি জিনিস সরকারি জায়গায় হওয়া ঠিক, পাবলিকের যাতে ব্যবহার হয়, ব্যক্তিগত জায়গায় না হওয়াই ভালো। সরকারি জায়গা কি আছে? হ্যাঁ, সরকারি জায়গা তো নিশ্চয়ই আছে। আপনার বাড়িতে একটা টিউবওয়েল হয়েছে, সরকারি টিউবওয়েল? হ্যাঁ হয়েছে। কিভাবে হলো এটা? ওটা একটা আলোচনা করে পাড়ার লোক নিয়ে, যখন আমাদের মিটিং হয়েছিল, ডাকা হয়েছিল, দিয়ে সেইখানে ওই যে আমাদের জলের সমস্যা, এখানে সেই জলের সমস্যার জন্য ওখানে তখন জায়গা কেউ দেয় না, সবাইকে ওখানে বলা হয়েছে, পাড়ার সবাই মিলিয়ে তখন বললে তাহলে এইখানে দাও। তখন বললি তাহলে ঠিক আছে, আমার জায়গা কেউ দেয় না, আমি জায়গা দিয়েছি, তখন ওখানে করাইছে। এটা আমাদের সরকারি জায়গা, সেখানে বসানোর নিয়ম। রাইয়তি জমিতে বসানোর নিয়ম নেই। প্রপার্টি একটা লিগাল প্রভিশনস আছে, সেই ক্ষেত্রে যারা হয়েছে সেই লিগাল প্রভিশন অনুযায়ী নেবো আমি ব্যবস্থা। ইঞ্জিনিয়ার সাহেবকে একটা এটা নিয়ে কমিটি ফর্ম করিয়েছি, কমিটির রিপোর্ট যেটা আসবে তার ভিত্তিতে আমি অ্যাকশন নেব। সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে সেগুলো শুধু সাধারণ মানুষের জন্য দিচ্ছে। যে অভিযোগ এসেছে আমরা অবশ্যই খুঁটিয়ে দেখবো, এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করবো। ল্যান্ড ইস্যু থাকতে পারে যে হয়তো জায়গা পাচ্ছে না সরকারি জায়গা, তখন হয়তো রায়তি জমিতে করেছে। বাঁকুড়া শহরে প্রমোটার রাজ, কাঠজুড়ি ডাঙার কালভার্ট, সেই কালভার্ট দখল করে প্রমোটার বেআইনি নির্মাণ। কালভার্ট বন্ধ করে কাঠজুড়ি ডাঙার রবীন্দ্রপল্লীতে নাভিশ্বাস বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতে জমা জলের যন্ত্রণা, দ্রুত ব্যবস্থার আশ্বাস জেলা পরিষদের। অভিযোগ অস্বীকার অভিযুক্ত প্রমোটারের। বলতে আমরা বাড়ি থেকে বার হতে পারছি না, আমাদের গ্যারেজে জল ঢুকে গেছে এবং আমরা ছেলেদের স্কুল যাওয়া সব বন্ধ হয়ে গেছে। কালভার্ট বন্ধ করেছে, নিচের দিকে যাদের জায়গা আছে তারা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা সরকারি কালভার্ট দেখেই আমরা জায়গাটা কিনেছিলাম। আমাদের সমস্ত দীর্ঘদিন ধরে জল জমে থাকছে, সেই জল দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সাপ ব্যাং টিকটিকি বাড়িতে উঠোনে বাড়ির মেঝেতে চলে যাচ্ছে। এই প্রমোটারি থেকে কালভার্টটা বন্ধ করার জন্য জলটা জমে থাকছে। প্রধানের একজন নিজস্ব কিছু লোক দিয়ে এই তাদের প্রমোটারি আছে, সেই প্রমোটারিগুলো দিয়ে আমাদের কালভার্টটা বন্ধ করেছে। এদিন প্রধান কোনো ভূক্ষেপ নিচ্ছেন না। আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি, কিন্তু আপনারা যখন জানালেন এই ব্যাপারটা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের অসুবিধা করে কোনো কাজই করা যাবে না, সেটা সরকারি কাজই বলুন আর যেভাবেই বলুন। তো সেক্ষেত্রে যদি মানুষের অসুবিধা হয়ে থাকে এবং এরকম কোনো কাজ হয়ে থাকে, সেটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হোক সেটা আমরা চেষ্টা করব। এবং আমি আমার তরফ থেকে যেখানে যেভাবে বলার বা যা জানানো, গ্রাম পঞ্চায়েতকে বা পঞ্চায়েত সমিতিকে, লোকাল থানা যা আছেন ওনাদেরকে নিশ্চয়ই আমরা জানাবো, যত দ্রুত সত্ত্বর এই সমস্যাটি যেন সমাধান করা যায় সেটা চেষ্টা করবো। কালভার্ট আপনি বন্ধ করেননি? না, কালভার্ট বন্ধ করেনি, কালভার্ট তো খোলাই আছে। কালভার্টের থেকে সাইডে যে জায়গা যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেই দিকগুলো বন্ধ করা হয়েছে। জলটা বন্ধ হয়েছিল, জলটা বন্ধ হওয়ার পর ওইদিকে বলছেন যে ওই কালভার্টটা বন্ধ করে দিয়েছেন আপনি? না না না,